আজ থেকে প্রায় 25-30 বছর আগে সাতক্ষীরা আর ভারতের উত্তর 24 পরগনার সীমান্তের সেই অভিশপ্ত কালবেলা শ্মশানে এক তান্ত্রিক এমন কিছু একটা জাগিয়ে তুলেছিলেন, যার খেসারত আজও ওই গ্রামের মানুষকে দিতে হয়। আপনি কি সাহস পাবেন এমন এক শ্মশানে রাত কাটাতে, যেখানে চিতার আগুন জ্বললেই এক নিষিদ্ধ জগতের ভয়ঙ্কর অন্ধকার কালো শক্তি জাগ্রত হয়? সেদিন অমাবস্যার রাতে 4 বন্ধু যখন সেই তান্ত্রিকের সাধনা দেখতে লুকিয়েছিল, তারা কল্পনাও করতে পারেনি যে পরদিন সকালে তাদেরই একজনের মৃতদেহ পাওয়া যাবে সেই শ্মশানেরই বটগাছের মগডালে, যার শরীরে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট ছিল না। কে ছিল সেই মহাকাল তান্ত্রিক? কেন আজও অমাবস্যার রাতে ওই পোড়া মাটিতেই কারো না কারো ছায়া দেখা যায়? নমস্কার বন্ধুরা, ভূত কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি কোনো কল্পনা নয়, এটি আমার নিজের সংগ্রহ করা এক বড় ভাইয়ের বাস্তব অভিজ্ঞতার কাহিনী, যা ঘটেছিল সাতক্ষীরা আর উত্তর 24 পরগনার সীমান্ত ঘেঁষা এক নাম না জানা গ্রামে। ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ ঘটনার শেষে এমন এক মোড় আছে যা শুনে আজ রাতে আপনার ঘুমানো কঠিন হয়ে পড়বে। ভয় জিনিসটা মানুষের রক্তে জন্ম থেকেই থাকে, কেউ স্বীকার করে, কেউ করে না। কিন্তু মানুষের জীবনে এমন কিছু রাত আসে যখন যুক্তি তর্ক সব কিছু তুচ্ছ হয়ে যায়। আজ থেকে প্রায় 25-30 বছর আগে বাংলার গ্রামগুলো এখনকার মতো ছিল না। সন্ধ্যার পর হারিকেনের টিমটিমে আলো ছাড়া আর কিছুই ছিল না সেই গ্রামে। ওই গ্রামের শেষ মাথায় ছিল এক মরা নদীর বাঁক। নদীটা মরে গিয়ে সেখানে এক বিশাল চর পড়েছিল, আর সেই চরেই ছিল গ্রামের সেই প্রাচীন মহা শ্মশান। গ্রামের লোক সেটাকে বলতো কালবেলা শ্মশান। আচ্ছা বলুন তো, শ্মশানের কেন এই নাম? আমি বলি, আপনারা শুনুন। কারণ সেখানে দিনের বেলাতেও শ্মশানের মাটির তপ্ত আছে, পা রাখা যেত না। লোকমুখে প্রচলিত ছিল ওই শ্মশানে যারা চিতা জ্বালায় তারা নাকি রাতে ফিরে আসার সময় তাদের পিছনে পিছনে কাউকে না কাউকে তার সাথে করে নিয়েই আসে। তাই সন্ধ্যার পর ওদিকে রাস্তা ছিল নিষিদ্ধ। কিন্তু সেই নিষিদ্ধ জায়গাতেই একদিন উদয় হলেন এক অদ্ভুত মানুষ, মহাকাল তান্ত্রিক। সেদিন ছিল মঙ্গলবার, হাটের দিন। দুপুরবেলা গ্রামের চায়ের দোকানে প্রথম দেখা গেল তাকে। তার পরনে কুচকুচে কালো আলখাল্লা, গলায় মানুষের কশেরোকার মালা, আর কপালে সিঁদুরের টিপটা যেন রক্তের মতো টকটকে লাল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? সেই মানুষটার চোখের দিকে কেউ তাকাতেই পারছিল না। মনে হচ্ছিল তার চোখের মণি দুটো একেবারে স্থির, যেন কোনো জ্যান্ত মানুষকে সে তার ওই চোখ দিয়েই হিপনোটাইজ বা জাদু করে বশ করে ফেলবে। তান্ত্রিক শ্মশানের সেই বিশাল বটগাছের তলায় আসন গাড়ল। গ্রামের মাতব্বারা তাকে গিয়ে বলেছিল, বাবা এখানে থেকো না, জায়গাটা কিন্তু ভালো না। তান্ত্রিক শুধু একবার তার সাদা দাঁত বের করে হেসেছিলেন। সেই হাসি দেখে মাতব্বরের মতো সাহসী লোকেরও বুকটা ধক করে উঠেছিল। তান্ত্রিক শুধু বলেছিলেন, জায়গা ভালো কি মন্দ তা তো আমি ঠিক করব, তোমরা তোমাদের ঘর সামলাও, শ্মশান তো আমি সামলাবো। এরপর থেকে শুরু হলো আসল উৎপাত। গ্রামের গবাদি পশু হুটহাট মরতে শুরু করলো। কারো গোয়াল ঘরে রক্তের ছিটে দেখা যায়, তো কারো উঠোনে মরা বিড়াল পড়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝরাতে শ্মশানের দিক থেকে এক ধরনের হু হু শব্দ আসতে শুরু করলো, যা বাতাসের শব্দ ছিল না। মনে হতো শত শত অতৃপ্ত আত্মা একসাথে আর্তনাদ করছে। কিন্তু গ্রামের কেউই এই রহস্য সহ্য করতে পারছিল না। তাই সেখানকার 4 যুবক, রতন, করিম, বিনোদ আর গফুর, তারা ঠিক করলো যে তারা লুকিয়ে দেখবে যে সেই তান্ত্রিক আসলেই সেখানে করছে কি। রতন ছিল একটু সাহসী আর জেদি। সে বলল, আরে ভাই, এসব কিন্তু ভণ্ডামি। তান্ত্রিক নিশ্চয়ই রাতে ওসব শব্দ করে আমাদের ভয় দেখাচ্ছে, যাতে সে ওখানে বসে নেশা করতে পারে। গফুর বলল, চল আজ অমাবস্যার রাতে আমরা গিয়ে ওই ভণ্ড তান্ত্রিককে হাতে নাতে ধরব। বিনোদ একটু ভীত স্বভাবের ছিল। সে বলল, না রে রতন, কাজটা ভালো হবে না। ঠাম্মা বলেছে আজ অমাবস্যার রাতে নাকি কালবেলা জাগে। তান্ত্রিক যদি সত্যি সত্যি শ্মশান জাগায় তবে কিন্তু আমাদের আর রক্ষা নেই রে ভাই। কিন্তু রতনের জেদের কাছে সবাই হার মানল। তারা হাতে মোটা লাঠি, টর্চ আর গায়ে সরিষা পড়া মেখে রওনা দিল শ্মশানের দিকে। রাত তখন 11:30।
চারিদিকের নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। তারা যত শ্মশানের কাছে যাচ্ছিল, বাতাস তত ভারী আর ঠান্ডা হয়ে আসছিল। কিছু দূর যেতেই এমন এক পচা গন্ধ নাকে এলো যে গফুর সাথে সাথেই বমি করে দিল। পচা মাংস আর পুরনো ধূপের এক মিশ্র অদ্ভুত গন্ধ। তারা শ্মশানের ওই বটগাছ থেকে 100 হাত দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। রাত 12টা বাজার সাথে সাথে শ্মশানের নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। তান্ত্রিক মহাকাল ভৈরব তখন আগুনের কুণ্ডলীর সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে বসে আছেন। তার সামনে রাখা একটি সদ্য কাটা মানুষের মাথা। হ্যাঁ, গ্রামবাসী পরে দাবি করেছিল ওটা শ্মশান থেকে চুরি করা কোনো মৃতদেহের মাথা ছিল। তান্ত্রিকের হাতে একটি হাড়ের তৈরি বাঁশি। মহাকাল তান্ত্রিক সেই বাঁশিতে ফু দিচ্ছে, আর সেই বাঁশি থেকে এক অমানসিক করুণ সুর বের হচ্ছে। হঠাৎ তান্ত্রিক সেখানে দাঁড়িয়ে পড়লেন। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আয়, যারা যারা এই মাটিতে অতৃপ্ত আছিস, যারা যারা আগুনে পুড়েও শান্তি পাসনি, তারা এই মহাকালের রক্ত গ্রহণ কর। এই বলে তিনি তার বাম হাতটা চিতার আগুনের ওপর ধরলেন। আঙুল চিরে দরদর করে রক্ত পড়তে লাগলো চিতার ওপর। ঠিক সেই মুহূর্তে যা ঘটল তা বর্ণনা করার ভাষা আমার নেই। মাটির তলা থেকে কড়কড় কড়কড় করে একটা আওয়াজ এলো। মনে হচ্ছিল মাটির নিচে হাজার হাজার কঙ্কাল একসাথে নড়াচড়া করছে। 4 বন্ধু দেখল শ্মশানের অন্ধকার কোণগুলো থেকে ছোট ছোট লাল আগুনের শিখা আগুনের গোলার মতো লাফিয়ে লাফিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে আসছে। সেগুলোকে গ্রাম্য ভাষায় আমরা আলেয়া বলি, কিন্তু সেদিন ওগুলো আলেয়া ছিল না, ওগুলো ছিল অশরীরী আত্মা। এরপর তান্ত্রিক সেই মানুষের খুলিটা হাতে নিয়ে নাচতে শুরু করেছেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বটগাছের ঝুড়িগুলো সাপের মতো নড়তে শুরু করলো। রতন দেখলো তাদের সামনে থাকা একটা পুরানো চিতা থেকে একটা সাদা হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। ভয়ে বিনোদ চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু করিম তার মুখটা শক্ত করে চেপে ধরল। তারা দেখলো তান্ত্রিক সেই লাল আগুনের গোলাগুলোকেও একটা মাটির হাঁড়িতে বন্দি করার চেষ্টা করছে। চারিদিকের বাতাস তখন বরফের মতো ঠান্ডা, কিন্তু তান্ত্রিকের শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। হঠাৎ তান্ত্রিক তাদের লুকানো সেই ঝোপের দিকে মুখ ফেরালেন। তার চোখের মণি তখন আর চোখ নেই, পুরো চোখটাই ধবধবে সাদা। তিনি অট্ট হাসি দিয়ে বললেন, তোরা এসেছিস, তোদের রক্তই তো আমার দরকার ছিল। এ কথা শুনে আর 1 সেকেন্ডও দেরি করেনি তারা। রতন চিৎকার দিল, পালা, যে যেদিকে পারিস পালা। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু অবাক কাণ্ড, তারা যত দৌড়ায় রাস্তা যেন আর ফুরায় না। যে শ্মশান পার হতে 5 মিনিট লাগে, আধ ঘন্টা দৌড়ানোর পরও তারা সেই বটগাছেরই সামনে ফিরে আসছিল। একে বলে দিগ্ভ্রান্তি বা ঘুরে পাওয়া। রতন তখন তার পকেট থেকে এক মুঠো সরিষা পোড়া বের করে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল, আর সজোরে মা কালীর নাম নিল। সাথে সাথে যেন একটা কাচের দেয়াল ভেঙে গেল। তারা দেখতে পেল সামনেই গ্রামের রাস্তা। তারা পাগলের মতো দৌড়ে গ্রামে ঢুকলো। পেছনে শো শো শব্দে যেন কিছু একটা তাদের তাড়া করছিল একেবারে গ্রামের শেষ সীমানা পর্যন্ত। রতনরা সেদিন গ্রামে ফিরে আসলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ল না। ওই রাতের পর থেকে পুরো গ্রাম এক মৃত্যুপুরীতে পরিণত হলো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পরদিন সকালে যখন গ্রামের মাতব্বররা 10-12 জন লোক নিয়ে সেই কালবেলা শ্মশানে গেল, তারা দেখলো শ্মশানে কেউই নেই। মহাকাল তান্ত্রিক যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। কিন্তু সে যেখানে বসেছিল সেখানে রক্ত দিয়ে একটা বিশাল বৃত্ত আঁকা ছিল, আর সেই বৃত্তের মাঝখানে পড়েছিল রতনের চাদরটা, যা সে দৌড়ানোর সময় সেখানে ফেলে এসেছিল। গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক সেই চাদরটা দেখে আঁতকে উঠে বললেন, এ কি সর্বনাশ! তান্ত্রিক তো পালায়নি, সে তোদের প্রত্যেকের পিছু নিয়েছে। ওই চাদরটা হলো তোর আত্মার বন্ধন। এরপর শুরু হলো সেই বিভীষিকা। সেই 4 বন্ধুর মধ্যে বিনোদ ছিল সবচেয়ে ভীতু। শ্মশান থেকে ফেরার 3 দিনের মাথায় বিনোদ নিখোঁজ হয়ে গেল। তার মা বাবা সারা গ্রাম খুঁজল, কিন্তু কোথাও পাওয়া গেল না। 4র্থ দিন ভোরে গ্রামের জেলেরা মরা নদীর ওপারে যা দেখল তা দেখে তাদের চিৎকার করার ক্ষমতাও চলে গিয়েছিল। বিনোদ সেই কালবেলা শ্মশানের সেই বটগাছের একদম মগডালে পা ঝুলিয়ে বসে আছে, কিন্তু তার শরীরটা ছিল একদম রক্তশূন্য, ফ্যাকাশে সাদা। তার গলার দুপাশে গভীর ক্ষতচিহ্ন, যেন কোনো পিশাচ তার শরীরের সব রক্ত চুষে খেয়েছে। বিনোদের চোখ দুটো ছিল খোলা, আর সেই চোখে ছিল সীমাহীন আতঙ্ক।
সবাই বুঝতে পারলো মহাকাল তান্ত্রিকের শ্মশান জাগানো সার্থক হয়েছিল। সে কোনো অশরীরী পিশাচকে জাগিয়ে দিয়েছিল, যার খাবার ছিল এই 4 যুবকের রক্ত। বিনোদের দাহ কাজ করার সাহসও পাচ্ছিল না গ্রামবাসী। রতন তখন মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল এরপর রতনের পালা। সে রাতের বেলায় একা ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ করছিল। হঠাৎ রাত 2টার দিকে তার ঘরের চালে কে যেন সজোরে থাপ্পড় মারতে শুরু করলো। তারপর রতন জানালার ফাঁক দিয়ে উঠোনের দিকে তাকালো। সে দেখলো কুয়াশার মধ্য দিয়ে সেই কালো আলখাল্লা পড়া মহাকাল তান্ত্রিক ধীর পায়ে এগিয়ে আসছে, কিন্তু তার পা দুটো আর মাটিতে পড়ছে না। সে যেন শূন্যে ভেসে ভেসে আসছে। তান্ত্রিকের গলায় হাড়ের মালা থেকে এক ধরনের টুংটাং শব্দ আসছে। তান্ত্রিক রতনের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর গলায় তান্ত্রিক বলল, রতন, দরজা খোল। তুই আমার সাধনা নষ্ট করেছিস, আজ তোকে মহাকালের কাছে উৎসর্গ করব আমি। রতন ভয়ে চিৎকার করে মা কালীর নাম নিতে লাগলো। ঠিক তখনই তার ঘরের খড়ের চাল ছিঁড়ে একটা লম্বা হাড়গিলে হাত ভেতরে ঢুকে গেল। সেই হাতের আঙুলগুলো ছিল সুইয়ের মতো ধারালো। রতন কোনো মতে সরিষা পড়া ছুঁড়ে মারতে সেই হাতটা জ্বলে উঠল, আর চারদিকে এক বিভৎস গন্ধ ছড়িয়ে পড়ল। তান্ত্রিক অট্ট হাসি দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, কতক্ষণ বাঁচবি রতন? অমাবস্যা তো এখনো শেষ হয়নি। গ্রামের মানুষ বুঝতে পারলো মহাকাল তান্ত্রিককে না থামালে পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। তারা পাশের গ্রাম থেকে কামাখ্যা ফেরত এক বৃদ্ধ তান্ত্রিককে নিয়ে এলো, যার নাম ছিল বিশ্বরূপ ওঝা। বিশ্বরূপ ওঝা শ্মশানে গিয়ে সেই রক্তাক্ত চক্র দেখে বললেন, এই তান্ত্রিক নরবলি দিয়ে অমর হতে চেয়েছিল, কিন্তু তোর সরিষা পড়া তার সাধনায় বিঘ্ন ঘটিয়েছে। এখন সে নিজে পিশাচ হয়ে গেছে। একে মারতে হলে আগুনের সাহায্য নিতে হবে। বিশ্বরূপ ওঝা নির্দেশ দিলেন, শ্মশানের সেই বিশাল বটগাছটা কেটে পুড়িয়ে ফেলতে হবে, কারণ ওই বটগাছটাই ছিল তান্ত্রিকের শক্তির মূল উৎস। কিন্তু বটগাছ কাটা অত সহজ ছিল না। যতবার কুড়ালের কোপ দেওয়া হচ্ছিল ততবারই গাছ থেকে লাল রক্ত বেরোচ্ছিল, আর গাছ থেকে অমানসিক কান্নার এক শব্দ গুমড়ে গুমড়ে আসছিল। অবশেষে এক বিশেষ রাতে যখন তান্ত্রিক আবার রতনের ওপর হামলা করতে এলো, বিশ্বরূপ ওঝা তার নিজের জমানো সাধনার বলে তান্ত্রিককে এক জায়গায় আটকে ফেললেন। তিনি রতন আর করিমকে বললেন মশাল জ্বালিয়ে সেই বটগাছে আগুন ধরিয়ে দিতে। যখন বটগাছে আগুন লাগলো তখন পুরো শ্মশান জুড়ে এক বিভীষিকাময় কাণ্ড ঘটল। তান্ত্রিক মহাকাল ভৈরব সেই আগুনের তাপে ছটফট করতে লাগলেন। তার শরীরটা বড় হতে হতে 10 হাত লম্বা হয়ে গেল। আগুনের শিখা যত বাড়ছিল তান্ত্রিকের শরীর তত পুড়ছিল। শেষমেশ এক বিকট চিৎকারে তান্ত্রিক সেই আগুনের কুণ্ডলিতেই ভস্ম হয়ে গেলেন। বটগাছটা যখন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল তখন চারিদিকে সেই পচা গন্ধ আর ভয়ঙ্কর পরিবেশটা কেটে গেল। রতন আর করিম হয়তো গ্রাম ছেড়ে পালিয়ে বেঁচে গিয়েছিল, কিন্তু মহাকাল তান্ত্রিক সেই পিশাচ ছায়া কি সত্যিই শেষ হয়েছে? আজও যখন ওই গ্রামের মানুষ অমাবস্যা রাতে নদীর তীরের সেই পোড়ামাটির পাশ দিয়ে হাঁটে, তারা স্পষ্ট শুনতে পায় কেউ একজন তাদের নাম ধরে খুব চেনা গলায় ডাকছে। বিজ্ঞান হয়তো এই ভয়কে অস্বীকার করবে, কিন্তু ইতিহাসের সেই পোড়া দাগগুলো আজও সাক্ষ্য দেয় যে মানুষের জানার বাইরেও এমন কিছু শক্তি আছে যারা অন্ধকারের সুযোগ ওত পেতে থাকে। আপনাদের এলাকায় কি এমন কোনো অভিশপ্ত শ্মশান বা পরিত্যক্ত জায়গা আছে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ভূত কাহিনী পরিবারের সদস্য হতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করো আর আমাদেরকে মেল করে বেশি বেশি ঘটনা পাঠাও, কারণ আমাদের পরবর্তী ভিডিওই হবে আপনাদের পাঠানো ঘটনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর থেকেও ভয়ঙ্কর কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ অন্ধকার শুধু বাইরে নয়, হয়তো আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে।